আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। ধর্মের ট্যাবলেট বিক্রির নামে প্রতারণায় নেমেছে একটি দল, সালাউদ্দিন আহমেদ। দ্বিতীয় দিনের মতো চলছে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচি। রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন দাখিল 13 জানুয়ারি। নির্বাচনের প্রস্তুতি জোরদার, ব্যালটের জন্য কেপিএম এর 531 টন কাগজ সরবরাহ। ভয়াবহ শাপলা চত্বর হত্যাকাণ্ডের চিত্র তুলে ধরলেন প্রেস সচিব। ক্ষমা চেয়ে অব্যাহতি পেলেন ফজলুর রহমান। জাতীয় স্মৃতিসৌধে 15 ডিসেম্বর পর্যন্ত দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা। কাঠালিয়ায় ইউথদের দিনব্যাপী কর্মশালা। মুক্তিযোদ্ধাদের তীব্র প্রতিরোধে 7 ডিসেম্বর রাতেই পালিয়েছিল পাক বাহিনী। আমরা সবাই ভোট চাই, ভোট হতে হবে বাংলাদেশে, ভোটের কোনো বিকল্প নেই মান্না। ভোট দিতে প্রবাসী নিবন্ধন 2,49,000। ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া খতিয়ে দেখার নির্দেশ যুক্তরাষ্ট্রের। এবং নাইজেরিয়ায় অপহৃত 100 শিক্ষার্থী উদ্ধার। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, দেশের একটি রাজনৈতিক দল ধর্মের ট্যাবলেট বিক্রির নামে জাতির সঙ্গে প্রতারণায় নেমেছে। তারা ইহকালে বসে ভোটের বিনিময়ে পরকালের টিকিট দিচ্ছে, অথচ পরকালে কি করতে হবে সেটা নিয়ে কিছু বলে না। সোমবার রাজধানীর ফার্মগেটের কেআইবি মিলনায়তনে বিএনপির উদ্যোগে দেশে গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচির উদ্বোধন ঘোষণার আগে এসব কথা বলেন তিনি। কর্মসূচিতে অংশগ্রহণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এ সময় সালাউদ্দিন বলেন, বিএনপির বরাবরই জনগণের দল, জনগণের কল্যাণে কাজ করাই বিএনপির আদর্শ। আগামীর বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে তা 31 দফা ঘোষণার মধ্য দিয়ে বিএনপি জাতির সামনে তুলে ধরেছে। এখন সময় এসেছে বিএনপি জনগণকে কি দিতে চায় তা নিয়ে মানুষের দরজায় যাওয়া। মহান বিজয়ের মাস ডিসেম্বরের 7 তারিখ থেকে শুরু হয়েছে বিএনপির ঘোষিত কর্মসূচি বিএনপির দেশ গড়ার পরিকল্পনা। 7 দিনব্যাপী এই কর্মসূচির দ্বিতীয় দিন আজ সোমবার ফার্মগেটের খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে চলছে এই কর্মসূচি। আজ অংশ নিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এই কর্মসূচির মাধ্যমে আগামীর বাংলাদেশ নিয়ে মানুষের মতামত জানবে বিএনপি, যার আলোকে প্রস্তুত হবে দলটির নির্বাচনী ইশতেহার। দিনের দ্বিতীয় সেশনের সমাপনী অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে থাকবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হবেন তিনি। এর আগে গতকাল উদ্বোধন করা হয় 7 দিনব্যাপী এই কর্মসূচি। 13 ডিসেম্বর শেষ হবে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী 13 জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত। সোমবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল, তবে তদন্ত সংস্থা সিআইডি প্রতিবেদন দাখিল না করায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিদা ইসলাম প্রতিবেদন দাখিলের জন্য নতুন এদিন ধার্য করেন। 2016 সালের 5 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে সুইফট কোড জালিয়াতির মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের 8 কোটি 10 লাখ ডলার চুরি করা হয়। পরে ওই অর্থ ফিলিপাইনে পাঠানো হয়। দেশের অভ্যন্তরের একটি চক্রের সহায়তায় হ্যাকার গ্রুপ রিজার্ভের এ অর্থ পাচার করেছে বলে ধারণা করেছেন সংশ্লিষ্টরা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি জোরদারের লক্ষ্যে ব্যালট ছাপাতে এ পর্যন্ত 531 টন কাগজ সরবরাহ করেছে কর্ণফুলী পেপার মিলস লিমিটেড। ডিসেম্বরের মধ্যে বাকি 384 টন কাগজ সরবরাহ করা হবে। কেপিএম এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহীদ উল্লাহ রোববার এ তথ্য জানান। নির্বাচনের ব্যালট ছাপাতে রাঙামাটির কাপ্তাই উপজেলায় অবস্থিত কেপিএম এর কাছ থেকে 915 টন কাগজের চাহিদাপত্র দিয়েছে বাংলাদেশ স্টেশনারি অফিস। এই কাগজের বর্তমান বাজার মূল্য 11,8,93,781 টাকা। আবার বিএসও থেকে নির্বাচন কমিশন এই কাগজ কিনে নিয়ে ব্যালট পেপার ছাপাবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম 2013 সালের 5 মে রাতে শাপলা চত্বরে সংঘটিত হত্যাকাণ্ড নিয়ে মুখ খুলেছেন। তিনি বলেন, যুবলীগ ছাত্রলীগকে কাজে লাগিয়ে রাজনৈতিক প্রতিপক্ষকে আক্রমণ, ভয় দেখানো ও হত্যা আওয়ামী লীগ সরকার একই কৌশলই বারবার ব্যবহার করেছে। অবশেষে 2024 সালের জুলাইয়ে তারা পুরো জাতির প্রতিরোধের মুখে পড়ে। সোমবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ পোস্টে প্রেস সচিব এসব কথা বলেন। তার পোস্টটি পাঠকদের জন্য তুলে ধরা হলো।
শাপলা চত্বর হত্যাকাণ্ড বলতে সাধারণত মতিঝিলের শাপলা স্কয়ার এলাকাকে কেন্দ্র করে হওয়া হত্যাকাণ্ডকেই বোঝানো হয়। 5 মে রাতে শাপলা চত্বরের হত্যাকাণ্ড থেকে প্রথম দফায় হতাহতের খবর আসতে শুরু করে। পল্টন, বিজয়নগর, নাইটিঙ্গেল মোড় এবং মতিঝিলের বিভিন্ন স্থানে সংঘর্ষ হচ্ছিল। 2013 সালে এএপির ঢাকা অফিস ছিল তৎকালীন শিল্প ব্যাংক দিলকুশা মতিঝিলে। আমাদের জানালা থেকে দেখা যাচ্ছিল শাপলা চত্বরে এবং মতিঝিলের মূল সড়ক জুড়ে কয়েক দশক হাজার হেফাজত সমর্থকের ভিড়। রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে 1-2টি লাশ শাপলা চত্বরে আনা হলো। আমরা জানতাম না তারা কোথায় বা কিভাবে মারা গেছে। ক্ষমা চেয়ে আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছেন কিশোরগঞ্জ 4 ইটনা মিঠামন অষ্টগ্রাম আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমান। এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে অবমাননাকর বক্তব্য দেওয়ার অভিযোগের ব্যাখ্যা দিতে আজ সোমবার বেলা 11টার দিকে ট্রাইব্যুনালে হাজির হন ফজলুর রহমান। তার সঙ্গে ছিলেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন, ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল সহ বেশ কয়েকজন। এদিন ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে তার বিরুদ্ধে আনা অভিযোগ বিষয়ে শুনানি হয়। আগামী 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা ও নিরাপত্তাজনিত কারণে আগামী 15 ডিসেম্বর পর্যন্ত দর্শনার্থী প্রবেশের নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ। রোববার বিকেলে জাতীয় স্মৃতিসৌধের ইনচার্জ মোহাম্মদ আনোয়ার খান আনু বিষয়টি নিশ্চিত করেছেন। নোটিশে বলা হয়, রাষ্ট্রীয় অনুষ্ঠানের প্রস্তুতি, পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা ও নিরাপত্তাজনিত কারণে জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ সাময়িকভাবে সকল দর্শনার্থীদের জন্য বন্ধ রাখা হবে। নোটিশ অনুযায়ী শনিবার 6 ডিসেম্বর থেকে 15 ডিসেম্বর সোমবার পর্যন্ত 10 দিন দর্শনার্থীরা জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করতে পারবেন না। ঝালকাঠির কাঠালিয়ায় গণতন্ত্র নির্বাচন, অন্তর্ভুক্তিমূলক ভোট ও মক ভোট প্রদান অনুশীলন নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলা সদরের প্রাথমিক শিক্ষক সমিতি সভাকক্ষে ইয়ুথ লিডারদের দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়। সিডা ও আইএফইএস-এর সহযোগিতায় এবং দ্য হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের আয়োজন করে। প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন দ্য হাঙ্গার প্রেজেন্ট বাংলাদেশ পিস অ্যাম্বাসেডর নেটওয়ার্ক বরিশাল অঞ্চলের কোঅর্ডিনেটর সাংবাদিক ফারুক হোসেন খান। সভাপতিত্ব করেন দ্য হাঙ্গার প্রেজেন্ট বাংলাদেশ বরিশাল অঞ্চলের ফিল্ড কোঅর্ডিনেটর মোহাম্মদ হাদিউজ্জামান হাদি। ঝালকাঠি মুক্তি দিবস 8 ডিসেম্বর। 1971 সালের এই দিনে ঝালকাঠি সদর ও নলছিটি পাক হানাদারের কবল মুক্ত হয়। মুক্তিযোদ্ধাদের দুর্ধর্ষ প্রতিরোধে হানাদার বাহিনী ও তাদের দোসররা রাতে পালিয়ে যেতে বাধ্য হয়। এরপর বিজয়ের বেশে মুক্তিযোদ্ধারা শহরে প্রবেশ করে স্বাধীনতাকামী মানুষ আনন্দে মেতে ওঠে। 1971 সালের 27 এপ্রিল গোলাগুলি চালিয়ে পাকিস্তানি বাহিনী ঝালকাঠি দখলে নেয় এবং 7 ডিসেম্বর পর্যন্ত হত্যা, অগ্নিসংযোগ, ধর্ষণ ও লুটপাট সহ নৃশংসতা চালায়। বহু নিরীহ মানুষকে ধরে এনে খেয়াঘাট এলাকায় সারিবদ্ধ করে গুলি করা হতো। নলছিটিতেও ঘটে মর্মান্তিক হত্যাযজ্ঞ। 13 মে 14 জন ব্যবসায়ীকে ডেকে নিয়ে সুগন্ধা নদীর তীরে গুলি করে হত্যা করা হয়। 11 জন ঘটনাস্থলেই নিহত হন। মুক্তিযোদ্ধাদের প্রবল প্রতিরোধে 7 ডিসেম্বর রাতে হানাদাররা পালায়। 8 ডিসেম্বর ভোরে পুরো ঝালকাঠিতে ওড়ে স্বাধীন বাংলার পতাকা। নাগরিক ঐক্যের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি মাহমুদুর রহমান মান্না বলেছেন, নির্বাচন কমিশন প্রথমে বলেছিল চলতি মাসের 7 থেকে 8 তারিখে তফসিল ঘোষণা হবে, পরে শোনা গেল 11 তারিখ। এখন পত্রিকায় নির্বাচন কমিশন বলছে নির্বাচনের তারিখ নিয়ে কিছু বলবে না, বিষয়টি দেখা হচ্ছে। আমরা বলেছি রোজার আগে নির্বাচন হতে হবে, নির্বাচন যত দেরি হবে শঙ্কাও তত বাড়বে। তিনি বলেন, দেশের গণতান্ত্রিক আন্দোলনে বেগম খালেদা জিয়ার অসাধারণ অবদান রয়েছে। তিনি অনেক কষ্ট, নির্যাতন সহ্য করেছেন। সবাই চান তিনি এই নির্বাচনী প্রক্রিয়ায় থাকুন। তার স্বাস্থ্য নিয়ে শঙ্কা আছে, তাই নির্বাচনের অবস্থায় কোনো পরিবর্তন হয় কিনা সেটিও ভাবনার বিষয়। তবে আমরা চাই তিনি সুস্থ হয়ে সঠিক সময় নির্বাচন হোক। রোববার বিকেলে কুড়িগ্রামে নাগরিক ঐক্যের জেলা কার্যালয় উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। পরে কলেজ মোড়ে বিজয় স্তম্ভে মুক্তিযোদ্ধা সমাবেশেও বক্তব্য রাখেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন দেশ থেকে ভোট দেওয়ার জন্য পোস্টাল ভোট বিডি অ্যাপে প্রবাসী নিবন্ধন করেছেন 2,49,338 জন প্রবাসী। এর মধ্যে 2,28,147 জন পুরুষ এবং 21,191 জন নারী। নির্দিষ্ট সময়ে সংশ্লিষ্ট প্রবাসীদের ঠিকানায় ব্যালট পেপার পাঠিয়ে দিবে নির্বাচন কমিশন। সোমবার সকাল 9:10 পর্যন্ত ইসির ওয়েবসাইটে থেকে এ তথ্য পাওয়া গেছে। এবারে প্রথমবারের মতো
আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটে ভোট নেওয়ার উদ্যোগ নিয়েছে ইসি। এক্ষেত্রে প্রবাসী আইনি হেফাজতে থাকা ব্যক্তি ভোটের দায়িত্বে নিয়োজিতরা এ ব্যবস্থায় ভোট দিতে পারবেন। এজন্য অ্যাপে নিবন্ধন করতে হবে। গত 19 নভেম্বর থেকে নিবন্ধন শুরু হয়েছে, চলবে 23 ডিসেম্বর পর্যন্ত। ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রে মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ করেন এমন বিদেশিদের ভিসা দেওয়ার ক্ষেত্রে কঠোর অবস্থান নিয়েছে। ফ্যাক্ট চেকিং, কন্টেন্ট মডারেশন, ভুল তথ্য প্রতিরোধ বা অনলাইন নিরাপত্তায় কাজ করেছেন এমন ব্যক্তিরাও নতুন নীতির আওতায় পড়তে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। এর নির্দেশনার বিষয়ে প্রথমে বার্তা সংস্থা রয়টার্স এবং পরে এনপিআর প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন দূতাবাসগুলোকে একটি চিঠি পাঠিয়েছে। চিঠিতে নির্দেশ দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের সুরক্ষিত মতপ্রকাশ বা ফ্রি স্পিচ দমনকারী বা তাতে জড়িত ব্যক্তিদের ভিসা আবেদন অবশ্যই প্রত্যাখ্যান করতে হবে। নাইজেরিয়ার নাইজার রাজ্যে গেল নভেম্বর মাসে অপহৃত 100 স্কুল শিক্ষার্থীকে মুক্ত করতে সক্ষম হয়েছে নাইজেরিয়ার সরকার। স্থানীয় সম্প্রচার মাধ্যম চ্যানেলস টেলিভিশনের বরাতে সিএনএন এ খবর দিয়েছে। গত 21 নভেম্বর দেশটির অন্যতম বড় এ অপহরণ কাণ্ড ঘটে বলে জানিয়েছে খ্রিস্টান অ্যাসোসিয়েশন অব নাইজেরিয়া। সেদিন নাইজার রাজ্যের পাপিরিতে সেন্ট মেরিস ক্যাথলিক আবাসিক স্কুলে বন্দুকধারীরা হামলা করে 303 জন শিশু ও 12 জন স্কুল কর্মীকে অপহরণ করে। পরবর্তী কয়েক ঘন্টায় 50 শিক্ষার্থী পালিয়ে আসতে সক্ষম হয়েছিল। এরপর থেকে বাকি শিশুদের এবং নিখোঁজ স্কুল কর্মীদের অবস্থান বা অবস্থা সম্পর্কে কোনো তথ্য পাওয়া যাচ্ছিল না। নিখোঁজদের মধ্যে 6 বছর বয়সী শিশু ছিল। কিভাবে তাদের 100 জনকে উদ্ধার করা গেল সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানায়নি চ্যানেলস টেলিভিশন। আমাদের পরবর্তী রাতের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।